হাসিনা ও ভারতের স্বার্থেই ঢাকায় ট্রাম্পের দূতের গোপন বৈঠক। বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সার্জিও গরের সঙ্গে শুক্রবার ঢাকায় বৈঠক করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাদের এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। স্বভাবতই ওই বৈঠক ঘিরে দিনভর জল্পনা চলে। ওই বৈঠক নিয়ে বাংলাদেশ সরকার আশ্চর্য ধরনের নীরবতা পালন করছে। সে দেশের সংবাদ মাধ্যমও গর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকের বিষয়টিকে গুরুত্ব দেয়নি। যদিও কূটনৈতিক মহলের বক্তব্য, বাংলাদেশ সফরে গিয়ে মার্কিন কূটনীতিকের ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভারতকে সম্পৃক্ত রেখে চলতে চাইছে এই বৈঠকে তা আরো একবার স্পষ্ট হলো। যদিও সরকারিভাবে এই বৈঠকের কথা স্বীকার করা হয়নি। এমনকি দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বিকালে বলেছেন, এই বৈঠক হয়েছে কিনা সে সম্পর্কে তাদের কিছু জানা নেই। একাধিক সূত্রের খবর, ভারতের হাইকমিশনার সন্ধ্যার বিমানে নয়াদিল্লি এসেছেন। গরের সঙ্গে বৈঠকের পর ভারতের হাইকমিশনারের স্বদেশ যাত্রা নিয়েও বেশ জল্পনা চলছে। যদিও তার দিল্লি আসার বিষয়েও সরকারি মহল থেকে কিছু জানা যায়নি। সার্জিও গর একই সঙ্গে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন গর ভারত ছাড়াও একই সঙ্গে বাংলাদেশ, মায়ানমার সহ এই অঞ্চলের দেশগুলির বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রভাবশালী কূটনীতিক। 3 দিনের সফরে তিনি বাংলাদেশ গিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় তিনি বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন। আলাদা করে বৈঠক করেন বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। শুক্রবার সকালে 8:30 থেকে 9:30 পর্যন্ত ঢাকার একটি অভিজাত হোটেলে তিনি বৈঠক করেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে। ওই বৈঠকের পর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চলে যান মার্কিন কূটনীতিক। শনিবার তার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়। গড়ের 3 দিনের সফরসূচি তিনি ঢাকা পৌঁছানোর পর অদলবদল হয়েছে। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত নৈশভোজ বাতিল হয়। ভারতের হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকও পূর্ব নির্ধারিত ছিল না। রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভিন্ন পথে বিএনপি, রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। অতীতে রাষ্ট্রপতি মনোনয়নে আনুগত্য, দক্ষতা ও রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি হওয়া বিএনপি এবার 23তম রাষ্ট্রপতি নির্বাচনে অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে। দলটির শীর্ষ নেতৃত্বের মতে, অতীতে তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দলীয় আনুগত্যের পাশাপাশি দক্ষ, সাহসী, গ্রহণযোগ্য ও রাষ্ট্রনায়ক সুলভ ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে চায় বিএনপি। শনিবার বসেছে বিএনপি নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। দলীয় সূত্র বলছে, আজকের সভার অন্যতম প্রধান এজেন্ডাই হলো পরবর্তী রাষ্ট্রপ্রধান ইস্যুতে আলোচনা এবং প্রার্থী বাছাই করা। শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেন। এদিকে গত বুধবার যুগান্তরকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য এবং অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বিএনপি বেছে নেবে, যিনি একই সঙ্গে হবেন দক্ষ, বিজ্ঞ এবং দেশের প্রতি যার আনুগত্য রয়েছে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী গত 18 বছর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছেন। সুতরাং তার রাজনৈতিক প্রজ্ঞার উপরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর আস্থা রয়েছে। সব দিক বিচার বিশ্লেষণ করে তিনি যথাযথ সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানা যায়, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখনই এ নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে, কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। পাশাপাশি বিএনপি বা কেমন রাষ্ট্রপতি চায় সেদিকেও রাজনৈতিক পর্যবেক্ষক মহলের পাশাপাশি সচেতন জনগোষ্ঠীর নজর রয়েছে। বলা হচ্ছে, মনোনয়নের ক্ষেত্রে বিএনপির প্রতি আনুগত্য বা বিশ্বাসযোগ্যতার পাশাপাশি রাষ্ট্রপতির দক্ষতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে, কারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে অতীতের ভালো এবং তিক্ত দুই ধরনের অভিজ্ঞতাই রয়েছে। হঠাৎ বাংলাদেশ কেন ইরানের বিরুদ্ধে জোটে দাঁড়ালো? মহাবিপদ। লোহিত সাগর, বাব এল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের উদ্যোগে 14টি দেশের সমন্বয়ে একটি সামুদ্রিক জোট গঠিত হয়েছে। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এই জোটের লক্ষ্য হল বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পথ রক্ষা করা। বৃহস্পতিবার 30 জুলাই
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি চাপে পড়েছে। এমন পরিস্থিতিতে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বাব এল মান্দেব ও লোহিত সাগরের নৌপথে হামলা জোরদার করার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়। ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল সহ ৪৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সৌদি আরব ছাড়াও এ জোটে স্বাক্ষর করেছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান এবং কমোরস। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে স্বাক্ষর করেনি। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হলেও এর সুনির্দিষ্ট স্থান জানানো হয়নি। জোটটির পক্ষ থেকে জানানো হয় যে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কারো বিরুদ্ধে লক্ষ্যবস্তু হিসেবে গঠিত হয়নি। নতুন গঠিত এই জোটের সদস্যরা গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া ও সামুদ্রিক পরিচালনা পরিকল্পনা করবে। ফেব্রুয়ারি থেকে ইরান যুদ্ধের প্রভাব সত্ত্বেও সৌদি আরব ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু টার্মিনাল ব্যবহার করে তেল রপ্তানি অব্যাহত রেখেছিল, কিন্তু লোহিত সাগরে হুথিদের সৌদি অবরুদ্ধকরণ ও আক্রমণের কারণে ওই পথও ঝুঁকিতে পড়ে। বিশ্ব বাণিজ্যের 10 থেকে 12% এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল চলাচল করে বাব এল মান্দেব প্রণালী দিয়ে, যার সংকীর্ণতা মাত্র 18 মাইল। ফলে এখানে যে কোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক জ্বালানির বাজারে নতুন করে সংকট তৈরি করতে পারে। যৌথ দায়িত্বে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে হুমকি মোকাবেলার উপর জোর দিয়ে অন্য দেশগুলোর জন্য জোটের দরজা খোলা রাখা হয়েছে।